আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন টপিক কভার করব, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো। প্রিভিয়াস ভিডিওতে যে টপিকটা কভার করা হয়েছিল সেটা ছিল ফ্লুইড প্রপার্টিস। সেখানে ফ্লুইডের ডেফিনেশন, কিছু বেসিক প্রপার্টিস এবং রিলেটেড প্রবলেম, নিউটনস ল অফ ভিসকোসিটি, সেটার স্টেটমেন্ট, ইকুয়েশন এবং কিছু রিলেটেড প্রবলেম দেখানো হয়েছিল। তো আজকে টপিকের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এনি ফর্ম অফ ফ্লুইড, সেটা হতে পারে এয়ার, ওয়াটার বা অয়েল, যখন ফ্লো করে বা প্রবাহিত হয়, তো বিভিন্ন কনফিগারেশনের উপর বেস করে সেটাকে ক্লাসিফাই করা হয়। তো এখানে আমরা বেসিক্যালি যেটা মানে ক্লিয়ার রাখতে হবে যে আমরা এখানে ফ্লুইডের ক্লাসিফিকেশন করছি না। ফ্লুইডের একটা বেসিক ক্লাসিফিকেশন আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আজকে আমরা যেটা করব, ফ্লুইড ফ্লোয়ের ক্লাসিফিকেশন। তো আমরা আমাদের প্রথম ক্লাসিফিকেশনে চলে আসি। প্রথমে হচ্ছে ইন্টারনাল ফ্লো। ইন্টারনাল ফ্লো হচ্ছে যখন কোনো ফ্লুইড কোনো পাইপ অথবা ডাক্টের ভেতর দিয়ে প্রবাহিত হয়, সেগুলোকে বলা হয় ইন্টারনাল ফ্লো। এটা আমরা সচরাচর যেটা দেখে থাকি, যে পানি যখন কোনো পাইপের ভেতর দিয়ে ফ্লো করে অথবা এয়ার যখন কোনো ডাক্টের ভেতর দিয়ে ফ্লো করে, সেগুলোকে বেসিক্যালি ইন্টারনাল ফ্লো বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্টারনাল ফ্লো থ্রু এ পাইপ। এরপর আমরা আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশন দেখি, এক্সটার্নাল ফ্লো। এক্সটার্নাল ফ্লো হচ্ছে ইন্টারনাল ফ্লো এর একদম অপোজিট। যখন যখন কোনো ফ্লুইড কোনো একটা প্লেট, ওয়্যার অথবা পাইপ এগুলোর উপর দিয়ে প্রবাহিত হয় বা এক্সটার্নালি প্রবাহিত হয়, ভেতর দিয়ে না, বাইরের সারফেস দিয়ে যখন প্রবাহিত হয়, সেগুলোকে বলা হয় এক্সটার্নাল ফ্লো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সটার্নাল ফ্লো ওভার এ টেনিস বল। এরপর আমরা আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। প্রথমে দেওয়া আছে ন্যাচারাল ফ্লো। তো ন্যাচারাল ফ্লোটা আমরা ডেফিনিশন যদি দেখি, ইন ন্যাচারাল ফ্লোজ ফ্লুইড মোশন ইজ ডিউ টু দ্য ন্যাচারাল মিনস সাচ এস বুয়েন্সি ইফেক্ট। তো বেসিক্যালি বুয়েন্সি ইফেক্ট বা প্লবতার কারণে যে ফ্লোটা ক্রিয়েট হয়, যা অথবা যে ফ্লোটা হয়, সেটাকেই বলা হয় ন্যাচারাল ফ্লো। এটাকে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো যেটা বলে এসেছিলাম যে ন্যাচারাল ফ্লোটা বেসিক্যালি বুয়েন্সি ইফেক্টের কারণে হয় অথবা প্লবতার কারণে হয়। তো সাপোজ আমরা একটা হট অবজেক্ট, এটাকে একটা ওপেন সারফেসে রেখে দিলাম, তো কি হবে, হট অবজেক্ট থেকে হিট ট্রান্সফার হবে এবং হিট ট্রান্সফার হলে হট অবজেক্টের আশেপাশের যে এয়ার আছে সেগুলো কি হয়ে যাবে, হিটেড হয়ে যাবে বা হট হয়ে যাবে। আমরা জানি যে কোনো হট ফ্লুইড অথবা হট এয়ার, এটা কি তুলনামূলক হালকা অথবা এটার ডেন্সিটি কম থাকে। তো এই হট এয়ার যখন হালকা থাকে, সেই কারণে সেটা বেসিক্যালি গ্র্যাজুয়ালি উপরের দিকে চলে যায়। আর আশেপাশের যে কুল এয়ার, সেটা বেসিক্যালি ডেন্সিটি বেশি থাকে কিংবা ভারী হয়, তো সেই কুল এয়ারটা গ্র্যাজুয়ালি নিচের দিকে নেমে আসে। তো এখানে হট এয়ারটা দেখা যাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে এবং আশেপাশের যে কুল এয়ার সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখানে একটা ন্যাচারাল সার্কুলেশন তৈরি হয়, বুয়েন্সি ইফেক্টের কারণে এই সার্কুলেশনটা তৈরি হয় এবং এটাকেই বলা হয় ন্যাচারাল ফ্লো। সো আই হোপ ওই এক্সাম্পল থেকে তোমাদের ন্যাচারাল ফ্লোটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা দেখি আমাদের নেক্সট ক্লাসিফিকেশন, ফোর্স ফ্লো। তো বেসিক্যালি ফোর্স ফ্লোটা কি, এ ফ্লুইড ইজ ফোর্সড টু ফ্লো ওভার এ সারফেস অর ইন এ পাইপ বাই এক্সটার্নাল মিনস সাচ এস পাম্প অর এ ফ্যান। তো বেসিক্যালি যখন আমরা কোনো একটা ডিভাইস ইউজ করে একটা ফ্লুইডকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফ্লো করতে ফোর্স করি বা ট্রান্সফার করি, সেই ধরনের ফ্লোকে বলা হয় ফোর্সড ফ্লো। যেমন পাম্প একটা ডিভাইস, এটার মাধ্যমে আমরা কী করি, ওয়াটার অথবা অয়েল অথবা যে কোনো ফ্লুইডকে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে ট্রান্সফার করি কিংবা ফোর্স করে ফ্লো করাই যে অন্য একটা জায়গায় ট্রান্সফার করার জন্য। কিংবা ফ্যান অথবা ব্লোয়ার, এটার মাধ্যমে কি করা হয়, এয়ারকে কোনো একটা নির্দিষ্ট সারফেসে বা কোনো একটা নির্দিষ্ট দিকে ফ্লো করানো হয়। তো এই ধরনের ফ্লোগুলিকে বলা হয় ফোর্স ফ্লো, যেখানে একটা এক্সটার্নাল মিনস বা একটা এক্সটার্নাল ডিভাইস ইউজ করে ফোর্স করে ফ্লুইডকে একটা নির্দিষ্ট দিকে ফ্লো করানো হচ্ছে। এরপর আমরা আমাদের নেক্সট ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। তো আমাদের এবারের নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে স্টেডি ফ্লো এবং আনস্টেডি ফ্লো। তো প্রথমে যদি দেখি স্টেডি ফ্লোটা কি, এ স্টেডি ফ্লো ইজ ওয়ান ইন উইচ ভেলোসিটি, প্রেশার অ্যান্ড ক্রস সেকশন অফ দ্য স্ট্রিম মে ভ্যারি ফ্রম পয়েন্ট টু পয়েন্ট বাট ডু নট চেঞ্জ উইথ টাইম। তো স্টেডি ফ্লোর যে ডেফিনেশন, সেখানে বলা আছে যে তিনটা প্যারামিটার, ভেলোসিটি, প্রেশার এবং স্ট্রিমের ক্রস সেকশন এরিয়া, এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে, কিন্তু ওই একটা নির্দিষ্ট পয়েন্টে টাইমের সাথে চেঞ্জ হবে না। এটাকে যদি আমি একটু
এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আরও। তো স্টেডি ফ্লুইড ডেফিনেশনে যেটা কি পয়েন্ট আমি বলে এসেছি সেটা মাথায় রাখতে হবে যে ভেলোসিটি, প্রেশার এবং ক্রস সেকশন অফ স্ট্রিম পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে না। তো এখানে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এই পাইপের ভেতর দিয়ে ধরে নিচ্ছি ওয়াটার ফ্লো হচ্ছে। তো এই ওয়াটার ফ্লোর আমরা দুইটা পয়েন্ট নিলাম র্যান্ডমলি, 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট। আমরা 1 নম্বর পয়েন্টে প্রথমে কি করব, স্টেডি ফ্লোর ডেফিনেশনে যে 3টা প্যারামিটার বলে এসেছি সেই 3টা প্যারামিটারের একটা মেজারমেন্ট নেব। ভেলোসিটি ধরে নিলাম x1, প্রেশার x2, ক্রস সেকশন x3। সিমিলারলি 2 নম্বর পয়েন্টে আমরা ভেলোসিটি, প্রেশার এবং ক্রস সেকশনের একটা মেজারমেন্ট নিব। ভেলোসিটি x4, প্রেশার x5 এবং ক্রস সেকশন x6। তো আমাদের স্টেডি ফ্লোর ডেফিনেশনে বলা আছে মে ভ্যারি ফ্রম পয়েন্ট টু পয়েন্ট। তো এই 3টা প্যারামিটার পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পয়েন্টে আমাদের ছিল x1, x2, x3, সেটা 2 নম্বর পয়েন্টে হয়ে যেতে পারে x4, x5, x6, মানে নতুন ভ্যালু। তো এইভাবে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে। কিন্তু আরেকটা আমাদের টার্ম দিয়ে দিয়েছে স্টেডি ফ্লোর ডেফিনেশনে যে বাট ডোন্ট চেঞ্জ উইথ টাইম। তার মানে এখন আমরা 1 নম্বর পয়েন্টে যদি র্যান্ডমলি 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা যে কোনো সময় পর আরেকবার মেজার করি ওই 3টা প্যারামিটার, দেখা যাবে 3টা প্যারামিটার ইনিশিয়ালি যেটা ছিল ভ্যালু x1, x2, x3 সেরকমই আছে। সিমিলারলি 2 নম্বর পয়েন্টে যদি আমরা 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা র্যান্ডম যে কোনো টাইম পরে ওই 3টা প্যারামিটার আবার মেজার করি, তাহলে দেখা যাবে ইনিশিয়ালি যে ভ্যালু ছিল একটা নির্দিষ্ট টাইম পরেও সেই ভ্যালুটাই রয়েছে। তো এটাই হচ্ছে স্টেডি ফ্লো, যেখানে এই 3টা প্যারামিটার পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে। যেমন 1 নম্বর পয়েন্টে এক রকমের ভ্যালু, 2 নম্বর পয়েন্টে আরেক রকমের ভ্যালু, বাট ডোন্ট চেঞ্জ উইথ টাইম। কিন্তু ওই নির্দিষ্ট পয়েন্টে টাইমের পরেও বা টাইমের সাথে চেঞ্জ হবে না, ইনিশিয়ালি যেটা ছিল সেটাই থাকবে। তো এটাই হচ্ছে স্টেডি ফ্লোর বেসিক ডেফিনেশন। আই হোপ তোমাদের স্টেডি ফ্লোটা ক্লিয়ার। এবার আমরা দেখি আমাদের নেক্সট ক্লাসিফিকেশন, আনস্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো হচ্ছে স্টেডি ফ্লোর একদম অপোজিট। সেখানে ছিল ভেলোসিটি, প্রেশার অ্যান্ড ক্রস সেকশন অফ দ্য স্ট্রিম মে ভ্যারি ফ্রম পয়েন্ট টু পয়েন্ট বাট ডু নট চেঞ্জ উইথ টাইম। আনস্টেডি ফ্লোতে জাস্ট অপোজিট, সেটা টাইমের সাথে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা আমাদের নেক্সট ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো এবং নন ইউনিফর্ম ফ্লো। তো পরীক্ষায় যেটা প্রবলেম হয়, দেখা যায় যে স্টেডি ফ্লো এবং ইউনিফর্ম ফ্লো এই দুইটার ডেফিনেশনে অনেকে একটু মিক্স আপ করে ফেলে। এটার একটা রিজন হচ্ছে, আমরা ইউনিফর্ম ফ্লোর ডেফিনেশনটা দেখি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। ইউনিফর্ম ফ্লো হচ্ছে ইজ ওয়ান ইন উইচ অল ভেলোসিটি ভেক্টরস আর আইডেন্টিক্যাল অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য ফ্লো ফর এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। তো স্টেডি ফ্লোতে কী বলা ছিল যে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে 3টা প্যারামিটার, কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে না। আর ইউনিফর্ম ফ্লোতে কী বলতেছে, ইউনিফর্ম ফ্লোতে বলা হচ্ছে যে ভেলোসিটি ভেক্টর প্রতিটা পয়েন্টে আইডেন্টিক্যাল, ডিরেকশন হোক কিংবা ম্যাগনিটিউড হোক, প্রতিটা পয়েন্টেই সেম থাকবে ফর এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো টাইমে। তো এখানেই স্টেডি ফ্লো এবং ইউনিফর্ম ফ্লোয়ের বেসিক ডিফারেন্স। যে স্টেডি ফ্লোতে বলা হচ্ছিল পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে কিন্তু টাইমের সাথে ওই নির্দিষ্ট পয়েন্টে চেঞ্জ হবে না। আর ইউনিফর্ম ফ্লোতে বলা হচ্ছে আমাদের যে এটা যে কোনো পয়েন্টের জন্যই সেম থাকবে, ভেলোসিটি ভেক্টরটা হতে পারে সেটা ডিরেকশন বা ম্যাগনিটিউড, বাট এটা সেম থাকবে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য, যেটা পরীক্ষার সময় ডেফিনেশন লেখার সময় একটু খেয়াল রাখতে হবে। আর নন ইউনিফর্ম ফ্লো জাস্ট ইউনিফর্ম ফ্লো এর এক্স্যাক্টলি অপোজিট। এখানে ভেলোসিটি ভেক্টরগুলো টাইমের সাথে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা আমাদের নেক্সট ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। তো আমাদের নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে কম্প্রেসিবল এবং ইনকম্প্রেসিবল ফ্লো। তো এখানে যদি আমরা প্রথমে ডেফিনেশন দেখি, ইফ দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লোয়িং ফ্লুইড রিমেন্স নিয়ারলি কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ফ্লো দেন দ্য ফ্লো ইজ অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ ইনকম্প্রেসিবল ফ্লো। তো এখানে আমাদের কি প্যারামিটার হচ্ছে ডেন্সিটি। তো ডেন্সিটি আমরা সবাই জানি ঘনত্ব, যেটাকে বেসিক্যালি রো দিয়ে ডিনোট করা হয় এবং সেটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। তো এখানে ডেফিনেশনে বলা আছে যে কোনো একটা ফ্লুইড ফ্লোতে এই ডেন্সিটি বা রো যদি নিয়ারলি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ধরনের ফ্লোকে বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লো। আর যদি ইফ দ্য ডেন্সিটি ভ্যারিস দ্য ফ্লো ইজ কল্ড কম্প্রেসিবল। এই ডেন্সিটি, এটার ভ্যালু যদি ভ্যারি করে একটা নির্দিষ্ট ফ্লোতে, তাহলে সেই ধরনের ফ্লোকে কী বলা হয়, কম্প্রেসিবল ফ্লো। এটাও আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর ট্রাই করছি, তাহলে জিনিসটা এত ক্লিয়ার হবে আরও।
এখানে একটা দেখা যাচ্ছে ওয়াটার ফ্লো হচ্ছে একটা পাইপের ভেতর দিয়ে। তো আমাদের কম্প্রেসিবল ফ্লোর ডেফিনেশনে বলা ছিল কি যে থ্রু আউট দ্য ফ্লো ডেন্সিটি বা ঘনত্ব যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি সেটা চেঞ্জ হবে, আর ইনকম্প্রেসিবল ফ্লো হলে সেই ডেন্সিটি বা রো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সাপোজ এই ওয়াটার যে ফ্লো হচ্ছে সেখানে আমরা পাইপের মধ্যে 4টা পয়েন্ট নিলাম, 1 2 3 4। এবার আমরা এই 4টা পয়েন্টে কি করব, ওয়াটারের যে ডেন্সিটি সেটা মেজার করব। তো আমরা সাপোজ প্রথম পয়েন্টে পেলাম 1000 কেজি পার মিটার কিউব, যেটা ওয়াটারের নর্মাল ডেন্সিটি ধরা হয়। এরপর আমরা সেকেন্ড থার্ড ফোর্থ প্রতিটা পয়েন্টে সেম ভ্যালু পেলাম 1000 কেজি পার মিটার কিউব। তাহলে সেটা কী ধরনের ফ্লো, সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো। আর যদি আমরা দেখি প্রথম পয়েন্টে পাচ্ছি 1000 কেজি পার মিটার কিউব, সেকেন্ড পয়েন্টে গিয়ে সেটা একটু ভ্যারি করলো, বাড়তে পারে বা কমতে পারে, থার্ড পয়েন্টে গিয়ে ফোর্থ পয়েন্টে গিয়ে প্রতিটা পয়েন্টে মানে এটা ভ্যারি করলো আর কি। তো সেই ধরনের ফ্লো যেখানে আর কি ডেন্সিটির ভ্যালুটা কন্টিনিউয়াসলি মানে ভ্যারি করতেছে, চেঞ্জ হচ্ছে, সেই ধরনের ফ্লোকে বলা হয় কম্প্রেসিবল ফ্লো। তো নেক্সট ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে তোমাদের কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লোয়ের যে এখানে শর্ট নোট দেওয়া আছে, এখানে তোমাদের এই পোর্শনটা দরকার নেই। এই ফর থেকে এই মার্ক নাম্বারের এই পোর্শনটুকু দরকার নেই, শুধুমাত্র তোমাদের ডেফিনেশনটা জানলেই হবে। এই ফর থেকে তোমাদের মার্ক নাম্বারের এই পোর্শনটা দরকার নেই। এবার আমরা আমাদের নেক্সট ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। তো আমাদের নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। তো ল্যামিনার ফ্লোর ডেফিনেশনে বলা আছে হাইলি অর্ডার্ড ফ্লুইড মোশন ক্যারেক্টারাইজড বাই স্মুথ লেয়ার্স অফ ফ্লুইড ইজ কল্ড ল্যামিনার ফ্লো। তো এখানে একটা কথা বলা আছে হাইলি অর্ডার্ড ফ্লুইড মোশন, তার মানে যেটা বেসিক্যালি এখানে বলতে চাচ্ছে যে যখন কোনো ফ্লুইড ফ্লো করে বা ফ্লুইডের যে মোশন, সেই মোশনের যে হাইলি অর্ডার্ড রিজিয়নটা, কিংবা হাইলি অর্ডার্ডকে আমি যদি অন্যভাবে বলি যে একটা লিনিয়ার রিজিয়ন, কাইন্ড অফ লিনিয়ার রিজিয়ন, সেই পোর্শন বা সেই ফ্লোটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। আর নেক্সট দেখি যদি দ্য হাইলি ডিসঅর্ডার্ড ফ্লুইড মোশন দ্যাট টিপিক্যালি অকার্স অ্যাট হাই ভেলোসিটিস অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ভেলোসিটি ফ্লাকচুয়েশন ইজ কল্ড টার্বুলেন্ট ফ্লো। তো টার্বুলেন্ট ফ্লোটা বেসিক্যালি কি ল্যামিনার ফ্লোর ঠিক অপোজিট, যেখানে ল্যামিনার ফ্লো হচ্ছে কি হাইলি অর্ডার্ড রিজিয়নটা বা কাইন্ড অফ লিনিয়ার রিজিয়নটা, আর টার্বুলেন্ট ফ্লোতে ফ্লুইডের যে মোশন সেটা ডিসঅর্ডার অবস্থায় থাকে বা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এবং এটা বেসিক্যালি কখন হয়, যখন ফ্লুইড অনেক হাই ভেলোসিটিতে ফ্লো করে অ্যাট হাই ভেলোসিটিস, অথবা ভেলোসিটি ফ্লাকচুয়েশন থাকে, সেই ধরনের ক্ষেত্রে বেসিক্যালি টার্বুলেন্ট ফ্লো হয়। আমি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো এখানে আমি একটা দেখা যাচ্ছে একটা মোমবাতি বা একটা ক্যান্ডেল দেওয়া আছে। তো তোমরা যখন ক্যান্ডেল নিভানো হয় তখন হয়তো খেয়াল করে থাকবা ক্যান্ডেলের যে শুরুর দিকের একদম ধোয়ার পোর্শনটা থাকে, মানে ক্যান্ডেলটা জাস্ট একদম নেভানোর পরে শুরুর দিকের যে ধোয়ার পোর্শনটা, সেটা কিন্তু কাইন্ড অফ হাইলি অর্ডার্ড বা কাইন্ড অফ লিনিয়ার একটা পোর্শন। তো বেসিক্যালি সেই পোর্শনটা কি বলা হয়, ল্যামিনার ফ্লো বা ল্যামিনার রিজিয়ন। আর যত ভেলোসিটি বাড়তে থাকে বা ফ্লাকচুয়েট হতে থাকে বা যত উপরে উঠতে থাকে সেই ধোঁয়াটা, তত কি হয়, জিনিসগুলা ধোঁয়াটা বিক্ষিপ্ত হয়ে যায়, সেটাকে বলা হয় বেসিক্যালি টার্বুলেন্ট রিজিয়ন বা টার্বুলেন্ট ফ্লো। এবার আসি আমাদের নেক্সট ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে রোটেশনাল ফ্লো অ্যান্ড ইরোটেশনাল ফ্লো। এটা বেসিক্যালি আমাদের যখন 3-1-এ ফ্লুইড মেকানিক্স ইন ডিটেলস পড়ানো হয়, এটা যেহেতু মানে তোমাদের ফান্ডামেন্টাল সাবজেক্ট, এখানে জাস্ট মানে ডেফিনেশনটা বেসিক্যালি দেখানো হচ্ছে। তো রোটেশনাল ফ্লোটা কি, বেসিক্যালি যখন কোনো ফ্লুইড ফ্লোতে ফ্লুইড পার্টিকেলগুলা নিজের অ্যাক্সিসের উপর কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই ধরনের ফ্লোকে বলা হয় রোটেশনাল ফ্লো। আর ইরোটেশনাল ফ্লো বেসিক্যালি হচ্ছে সেটা যেখানে কোনো একটা ফ্লুইড ফ্লোতে ফ্লুইডের পার্টিকেলগুলি নিজ অ্যাক্সিসের উপর কেন্দ্র করে ঘোরে না আর কি, সেটা কনস্ট্যান্ট থাকে, সেই ধরনের ফ্লোকে বলা হয় ইরোটেশনাল ফ্লো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে ক্রিপিং ফ্লো এবং ওপেন চ্যানেল ফ্লো। তো ক্রিপিং ফ্লোটা কি, দ্য স্লো ফ্লো অফ এ ভেরি হাইলি ভিসকাস লিকুইড লাইক হানি ইজ ক্লাসিফাইড অ্যাজ ক্রিপিং ফ্লো। এটা যদি একটা নর্মাল এক্সাম্পল দেওয়া হয় যে একটা গ্লাসে পানি রাখা আছে এবং একটা গ্লাসে মধু রাখা আছে, এখন আমি যদি গ্লাস দুইটিকে উপর করে দেই তাহলে কোনটা আগে পড়বে, অবশ্যই পানি আগে পড়বে। কারণ কি, পানি হচ্ছে লো ভিসকাস লিকুইড, কিন্তু মধু হচ্ছে কি
ভেরি ভিসকাস বা হাইলি ভিসকাস লিকুইড। তো এই ধরনের হাইলি ভিসকাস লিকুইডের ফ্লোকে বলা হয় কি ক্রিপিং ফ্লো। সেটা হতে পারে, এক্সাম্পল হতে পারে হানি, অথবা হতে পারে গ্লিসারিন, এই ধরনের এক্সাম্পল হতে পারে। আর ফাইনালি হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। তো ওপেন চ্যানেল ফ্লো কি? ওপেন চ্যানেল ফ্লো ইমপ্লাইজ ফ্লো ইন এ চ্যানেল ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। মানে বেসিক্যালি ওই ধরনের ফ্লোকে বোঝানো হচ্ছে যেখানে মানে একটা ওপেন অ্যাটমসফিয়ারে ফ্লো হয়, সেই ধরনের ফ্লোকে বলা হয় ওপেন চ্যানেল ফ্লো। তো এটাই ছিল আমাদের ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো টপিকটা, এখানেই শেষ হয়ে যাচ্ছে আর কি। এখান থেকে বেসিক্যালি ফাইনালে যেটা আসে, ফাইনাল এখান থেকে শর্ট নোট আসে 2 মার্ক অথবা 3 মার্কের, মানে ডেফিনেশন কিংবা এক্সাম্পল, যেসব ক্ষেত্রে কিছু ছবি আমি দেখালাম এক্সাম্পল আকারে, ওই ছবিগুলো ইউজ করা যেতে পারে ডেফিনেশনে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবা, প্লাস আমি গুগল ক্লাসরুমে তোমাদের ভিডিও প্লাস হ্যান্ড আউটটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।